যেভাবে ৭২-এর চেতনার মাধ্যমে ৭১-এর চেতনাকে ছিনতাই করা হয়েছিল, আজও বাংলাদেশে ২০২৪ সালের আগস্ট বিপ্লব এবং অভ্যুত্থানের পর এই বিপ্লব এবং এই বিজয়কে ছিনতাই করার পায়তারা চলছে। এই ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। আগস্ট বিপ্লবের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়তে হবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি দুর্গন্ধময় রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। শেখ হাসিনার রাজনীতি দুই বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। তার কথা ছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে, খুন করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। তিনি বাঙালি জাতিকে দেখিয়ে দেবেন। এটাই ছিল ৭৫-এর ১৫ই আগস্ট পরবর্তী আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ডই দেখেছিল, কিন্তু তার পূর্বে তার বাবার প্রতিষ্ঠিত ৩.৫ বছরের বাকশালের কালো আইনের কথা সে ভুলে গিয়েছিল। বাকশালের অন্ধকার যুগের কথা একবার তার মনে পড়ে নাই। ৩.৫ বছরে কম করে হলেও ৩০,০০০ মায়ের কোল খালি করেছিল সেই যুগের বাকশালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, লক্ষ্য করুন কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই পরিমাণ প্রাণহানি হয়েছে, যেই পরিমাণ মানুষের শাহাদাত বরণ করতে হয়েছে, মুক্তিযুদ্ধ পরবর্তী ৩.৫ বছরের বাকশালী আমলে তার চেয়েও বেশি মায়ের কোল খালি করেছিল তারা। এর অনিবার্য পরিণামেই ঘটেছিল ১৫ই আগস্টের অভ্যুত্থান। সে কথা ভুলে গিয়ে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল প্রতিশোধ গ্রহণের। এরপর ১৯৭৫ সালের ১৫ই আগস্ট থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিরাট লম্বা ফিরিস্তি একজন মানুষের শাসনামলে এতগুলো গণহত্যা পরিচালনা হওয়ার রেকর্ড সমকালীন পৃথিবীতে দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। শেখ হাসিনার বর্বরতা অনেকটা নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গিয়েছে। শেখ হাসিনার বর্বরতা ওই জালিম শাহী ইসরায়েলের বর্বরতার সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনি মানুষের উপর হত্যাযজ্ঞ চালায়, সেই একই সঙ্গে পাল্লা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের উপর দমনপীড়ন চালিয়েছে। সেই শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। আজ বাংলাদেশ নতুন ভাবে মুক্তি পেয়েছে। অনেকেই তাই ২০২৪ সালের ৫ই আগস্টকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করছে। এই স্বাধীনতার মুহূর্তে, এই স্বাধীনতা পরবর্তী এই বাংলাদেশের মানুষকে লক্ষ্য করে, বিশেষত আগস্ট বিপ্লবের নায়ক যারা, আমার সেই প্রাণ প্রিয় ছাত্র জনতাকে আমি সতর্ক করতে চাই, সজাগ করতে চাই, এ কথা বলে যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আমাদের এই বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ৫৫,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ, এটা একদিন দুই দিনের সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি। এই বাংলাদেশ অর্জন করতে আমাদেরকে তিনটি আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদেরকে ২০০ বছর পর্যন্ত সংগ্রাম করতে হয়েছে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে পশ্চিমবঙ্গ নামক রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, যারা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উন্মেষকে বরদাস্ত করতে পারেনি, যারা পূর্ববঙ্গের
মুসলমানদের অগ্রযাত্রাকে দাবায় দেওয়ার চেষ্টা করেছিল সাম্প্রদায়িক সহিংস আন্দোলনের মাধ্যমে। আমরা সেই পশ্চিমবঙ্গের দাদা বাবুদের সাম্রাজ্যবাদী পরশ্রীকাতর মনোভাবকে পরাস্ত করেছি 1947 সালে। আর স্বাধীন বাংলাদেশ তৈরির প্রেক্ষাপট তৈরি করেছেন আমাদের পূর্বসূরীরা। এরপরে 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত 24 বছর আমরা লড়াই করেছি আমাদের জাতির উপর চেপে বসা তৃতীয় আধিপত্যবাদী শক্তি খান পাঠানদের বিরুদ্ধে। আমরা বলেছিলাম পশ্চিম পাকিস্তানিদেরকে, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই, ভ্রাতৃত্বের সম্পর্ক হবে। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে বলে দিয়েছিল, না তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু হব। আমাদের মরহুম মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ভাষায় তখন বলে দিতে হয়েছিল, যদি তোমরা আমাদের প্রভু সাজতে চাও তাহলে আমরা তোমাদেরকে সালাম জানাই, ওয়ালাইকুমুস সালাম, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আজও আমরা বলতে চাই 18 কোটি এই মুসলিম জনবসতি বাংলাদেশের মানুষকে, তাদেরকে সঙ্গে নিয়ে বিশ্ববাসীকে আমরা পয়গাম শুনিয়ে দিতে চাই, আমাদের প্রভু একজন আরশের উপর। এই জমিনে আমাদের কোনো প্রভু নাই। এই জমিনে কেউ যদি আমাদের উপর প্রভুত্ব ফলাতে চায়, আমরা তার চোখ উপড়ে ফেলতে প্রস্তুত। বন্ধুত্বের হাত প্রসার করে দিবে, আমাদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পাবে, প্রভুত্ব করতে আসবে, আমরা ঠ্যাং ভেঙে গুড়িয়ে দেব। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো বাংলাদেশের মুসলিম জাতিসত্তার 1000 বছরের ঐতিহ্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই বাংলা ভূমি, আমাদের এই স্বাধীন বাংলাদেশ, তিক্ত অভিজ্ঞতাটা হলো এই 1971-এর মুক্তি সংগ্রাম, যেটা শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস রেখে ইনশাআল্লাহ বলার মধ্য দিয়ে। যে সংগ্রাম হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্টের উপর। সেই সংগ্রাম যখন বিজয় পেল 1971-এর 16ই ডিসেম্বর, সেই বিজয়ের কয়েক মাসের মধ্যেই একটি দেশ যারা কোনোদিন বাংলাদেশকে স্বনির্ভর জাতি হিসেবে দেখতে চায়নি, তারা সেই সূচনা লগ্নে, বাংলাদেশের জন্ম লগ্নে তাদের দেশ থেকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে, একটি ছোট্ট চিরকুটের মাধ্যমে তাদের দেশের মূল নীতিমালা আমাদের 7 কোটি বাঙালির ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে আমাদের দেশের উপর চাপিয়ে দিয়ে 72 সালের সংবিধান তৈরি করতে বাধ্য করেছিল। যে সংবিধান এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং তাদের 1000 বছরের ঐতিহ্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের নামান্তর ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলছিলাম বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অল্প কয়েক মাসের মধ্যেই এভাবে বাংলাদেশের মানুষের অভিপ্রায়, ইচ্ছা, তাদের চিন্তা চেতনা, তাদের কৃষ্টি কালচার 1000 বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘ 200 বছরের স্বাধীনতার সংগ্রামকে ছিনতাই করে নিয়েছিল।